তাদের ডাকতে গেলে এভাবে ডাকা যাবে না। ভেরি হাই ফিন ফাউন্ডার ডাবল ডায়মন্ড, একটু উঠে দাঁড়িয়ে আমরা রেকগনাইজ করব। ইয়েস, এইভাবে না, একটু জোরে হাততালি। নাও প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ ফাউন্ডার ডাবল ডায়মন্ড কিরিটি এন্ড শাশ্বতী দাশগুপ্তা। আমি ডিসকভারি চ্যানেলে একটা প্রোগ্রাম দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। হাউ ডু দে বিল্ড ইট, কীভাবে করে ওরা বানালো, মানে মেগা স্ট্রাকচার্স। হেডিংটা থাকতো মেগা স্ট্রাকচার্স, আর বা ওই হেডিং তার নিচে লেখা থাকতো হাউ ডু দে বিল্ড ইট। সো এই বিজনেসেও আপনাদের মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে, তাই তো? একদম একদম যে একদম কিভাবে করে আমরা যখন বিজনেসে ছোট ছিলাম, একদম আমাদেরও তো মনে হতো যে ওখানে বসে যে কি করে এরা বানায়, কি করে আমাদের তো ছোট, মানে অ্যাকচুয়ালি বিজনেসের শুরু থেকেই প্যানেল ডিসকাশনটাই আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছে। তো আজকে একটু শুনবো হাউ ডু দে বিল্ড ইট, ডাকবো নাকি? তাহলে প্রথমে ডেকে নেই। সো প্লিজ হেল্প আস ওয়েলকাম অন দ্য স্টেজ নির্মলেন্দু অ্যান্ড দীপালি ব্যানার্জি, প্রথম কাপল আমাদের। একটা জোরদার হাততালি ওনাদের জন্য হতেই পারে। সো সেকেন্ড কাপলকে আমরা ডেকে নেই, ডক্টর দেবাপি অ্যান্ড রিনা রায়। বসো প্লিজ, দেবাপিদা এসো। And third couple, হাততালি হতে মানে শান্তনু and বর্ণালী দত্ত on stage. Thank you, সবাইকে একবার ওয়েলকাম করে নেই। বসো 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 বসো। So it's not about question, ঠিক আছে? It's all about যে এরা কিভাবে করে করলো, এদের স্টোরি আমরা একটু একটু করে শুনবো, ঠিক আছে? সো প্রথম আমরা স্টার্ট করব অবভিয়াসলি, ঠিক আছে? ওকে, কুল করে নাও। সো নির্মলেন্দুদা থেকে শুরু করি। সো নির্মলেন্দুদা, আমি জানি তুমি ফোর্সে ছিলে অবভিয়াসলি। সো প্রথম দিনই যখন তুমি গিয়েছিলে, নিশ্চয়ই সাথে সাথেই বন্দুক ধরিয়ে দেয়নি। একটা স্কিল সেট তোমাকে তৈরি করতে একটা টাইম দেওয়া হয়েছিল, স্কিল সেট তৈরি করেছো। দ্যাট ওয়াজ ডিফারেন্ট, তাই তো? ওটা একটু ডিফারেন্ট ছিল। সাউন্ডের ওখানে প্রেস করো, অফ হয়ে যাবে। ওকে, জাস্ট হোল্ড অন। ওকে, হোল্ড অন। ওকে, হতে পারে। আমি রেখে আসবো একটু। না, আমাকে দাও, আমি রেখে আসছি। ঠিক। সো ওইখানের একটা আলাদা স্কিল সেট ছিল। তো যখন তোমরা এই বিজনেস শুরু করেছো, তখনও মনে হয়েছিল যে এটা একটা ডিফারেন্ট ফিল্ড, ইটস এ টোটালি ডিফারেন্ট ফিল্ড অল টুগেদার। সো এইখানেও তোমার নিশ্চয়ই মনে হয়েছিল যে কিছু স্কিল সেট এইখানেও তোমাকে গ্যাদার করতে হবে, এবং অবভিয়াসলি গ্যাদার করেছো বলে আজকে এই পিনে এসো। কনগ্রাচুলেশন ফর দ্যাট। তো তুমি এদেরকে একটু শেয়ার করবে যে এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ স্কিল সেট ইউ গ্যাদার ইন দিস বিজনেস, মানে ধীরে ধীরে। অবশ্যই দাদা, থ্যাংক ইউ। দেখুন, বললো না যে ডিফেন্সে সত্যি মানে প্রথম দিনেই কিন্তু বন্দুক হাতে ধরে দেওয়া হয়নি। আর যখন বন্দুক প্রথম ধরেও ছিলাম, তখনই কিন্তু টার্গেটে ফায়ার হয়নি। আমি দেখেছি কয়েক মাস লেগে গেছিলো যে প্রথম আমি টার্গেটে যে গুলিটা করতাম, প্রতি মাসেই কিন্তু ফায়ারিং হতো, ঠিক? তো এখানেও প্রথম যখন আমি আসছি না, তখন আমার মনে হয়েছিল এটাতে আবার শেখার কী আছে, হ্যাঁ, এটা তো এমনি হয়ে যাবে। তো আমি না শিখেই কী করেছিলাম, লোক ধরতে বেরিয়ে গেছিলাম। লোকের দ্বারা অবশ্য ধরা পড়ে যায়নি, কেননা আপলাইনের হাতটা আমাদের মাথার উপর ছিল। তো একটা কথাই বলি ফ্রেন্ডস, যখন আমি অনেক কিছু শিখে ভাবি হয়তো এবার আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে যাব, তো সেটা হয় না। কেন, আমরা যখন অনেক কিছু জানি বা শিখি, আমাদেরকে বলা হয় শিক্ষিত। কিন্তু যখন আমি নিজেকে জানি, হ্যাঁ, যে নিজেকে জানে তাকে বলা হয় জ্ঞানী। এই দুটোর মধ্যে যে মিশ্রণ, আর কি আমি যেটা বলতে চাইছি, দক্ষতা, হ্যাঁ, বা স্কিল ডেভেলপমেন্ট, সেটা না করে যদি আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে হয় না। আমি কী ভুল করেছি সেটা বলবই, কিন্তু অ্যাকচুয়ালি এই যে দক্ষতাটা কিন্তু একটা জিনিস নয়। আমাদের চলার পথে বাড়তে গেলে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের পশ্চার, আমাদের বেয়ারিং, আমাদের অ্যাটিটিউড, হ্যাঁ, আমাদের প্যাশেন্স, আমাদের টলারেশন পাওয়ার, আমাদের সেলফ ইমেজ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো মিলে, হ্যাঁ, যখন আমরা আপলাইনের কথা মেনে প্রতিদিন একটু একটু করে কাজ করতে শুরু করি, তখন কিন্তু আমাদের ওই স্কিলগুলো ডেভেলপড হয়, হ্যাঁ। এবং এই স্কিল ডেভেলপ করার
আগে, হ্যাঁ, যখন ডেভেলপড হয় তখন আমাদের মধ্যে একটা ম্যাগনেটিক পটেনশিয়াল তৈরি হয় এবং সেই ম্যাগনেটিক পটেনশিয়াল একটা ক্রিয়েটিভ জগতের সৃষ্টি করে। দেখবেন আগে আমি অনেক চেষ্টা করে যেটা পারিনি, তখন দেখছি এটা হয়ে যাচ্ছে। আমি আমার জীবনে কী কী ভুল করেছি ইনিশিয়াল স্টেজে সেগুলো একটু বলি। আমি প্রথমেই কিন্তু ওই লোক ধরতে বেরিয়ে যাওয়ার ব্যবসা করেছিলাম, একটাও লোক ধরা দেয়নি। হ্যাঁ, ফর্চুনেটলি ওই যে বললাম না আপনাদের হাত ছিল বলে আজকে আমাদের এই স্টেজে এসেছি। যখন আমি বলতাম মানে কিছু কিছু ক্ষেত্রে প্ল্যান দেখাতে যেতাম, কিন্তু দেখতাম না প্ল্যান না দেখে আমাকে আসতে হয়েছে, আমি পড়াতে গিয়ে পড়ে চলে এসেছি তাদের কাছে, কিছু নেগেটিভস খেয়ে এসেছি। তো এরপরে আমি দেখলাম না আমাকে নিয়ে হবে না, আমি আমার আপলাইনকে নিয়ে যাই। দিয়ে যখন আমি বললাম দেখো আমি আমার আপলাইনকে নিয়ে এসেছি, কারণ আমি তো নতুন, আমি ব্যবসাটা প্ল্যানটা সেরকমভাবে জানি না। তো তখনও তো সে মনে মনে তখনও ঠিক করেছিল তো আমি তোমার কাছে ব্যবসা করবো, কেন যে জানে তার কাছে ব্যবসা করব। কিন্তু পরবর্তীকালে যখন আমি একটু স্কিল ডেভেলপ করলাম তখন বললাম দেখো আজকে আমার আপলাইন এসেছি, ওর লাকে না ওনাকে পাওয়া গেছে। তো আপলাইনটা যখন কিছু বলেন, ওনার অভিজ্ঞতা অবশ্যই আমার থেকে বেশি। তো আজকে আপলাইনের কনসেপ্টটা শোনো, তাহলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে আমি তো আছি, ঠিক আছে। বা কখনো হয়তো কেউ আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা নির্মলদা তুমি যে এটা নিয়ে কাজ করছো, তুমি এখন এই যে প্ল্যানে দেখলাম কোন লেভেলে আছো? তখন আমি বলতাম না না আমার তো এখন কিছুই হয়নি, আমি তো জাস্ট তুমি এলে আমার 1 নম্বর একটা লেগ হবে। তো পরবর্তীকালে যখন আমি স্কিল ডেভেলপ করলাম তখন আমি বলতাম যে আই এম গোয়িং 3%। সে বলতো 3%টা কি? আমি বললাম তুমি প্ল্যান না দেখলে এটা বুঝতে পারবে না, তুমি প্ল্যানটা আগে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক তেমনিভাবে আমি যখন প্রোডাক্ট শেয়ার করতে যেতাম কোনো নলেজ ছিল না, ভাবতাম আমার যে প্রোডাক্টটা পারচেস করতে হয়েছে আমাকে এনিহাও সেটাকে শেয়ার করতে হবে, লোককে একটু গুছিয়ে দেওয়ার মতো আর কি। তো তাতেও কিন্তু দেখতাম না কাজ হতো না। তারপর আমি যখন দেখলাম প্রোডাক্ট নলেজ নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদের ব্যবসা করতে হবে। তো লেটেস্ট আমি বলি যে আজকের দিনে আমরা যে ওমরন মেশিন, যেটা আমরা হয়তো একবার আমের কাছ থেকেই পেয়েছি, সেটা নিয়ে আমাদের টিম এখন দারুণভাবে আমরা কাজ করছি আর কি। তো দেখা গেছে যে আমি হয়তো অনেক কিছু যদি মুখে বলি সে হয়তো বিশ্বাস করছে না, কিন্তু যখন যন্ত্রটা বলছে ভাই তোমার ভেসারাল ফ্যাটটা কিন্তু 1 থেকে 9 মধ্যে নিয়ে এটা 18-19 হয়ে গেছে এবং এটা প্রচণ্ড তোমার শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটাও কীভাবে মানছে যায় না। কিন্তু যখন চ্যাট জিপিটিতে দিয়ে ওই প্রশ্নটা করছে এবং সেটা বলছে তোমার শরীরের পক্ষে কতটা মারাত্মক, তখন কিন্তু সে বলছে তাহলে এর জন্য আমাকে কী কী করতে হবে তাহলে সেটা দাও, ঠিক আছে। তো এইভাবে কিন্তু স্কিল ডেভেলপড হয়েছে। তেমনি আগে আগে কোনো মানুষ যখন বিজনেসটা আমি প্ল্যান দেখাতাম, হয়তো সে বলতো আচ্ছা এই ব্যবসাটার প্রোডাক্টগুলো বড় কস্টলি। আমি বললাম তাহলে তোমার এই ব্যবসাটা জয়েন করার ক্ষেত্রে কিছু অবজেকশন আছে তাই না, তুমি কিছু ভেবেছো? আচ্ছা খুব ভালো কথা। এবং দেখলাম যে ওর ওই ব্যাপারটাও কিন্তু করতে চাই, ব্যাপারটা জেনুইন। তো তখন আমি বললাম আচ্ছা আর কি কি প্রবলেম আছে? তখন বলছে যে প্রোডাক্টগুলো তো কস্টলি, যদি ব্যবসাটা পালিয়ে যায়, এরকম অনেক তখন কথা হতো। তো আমি আগে কি করতাম যে একদম তার সঙ্গে কক ফাইটে যেতাম, না না ব্যবসা কেন পালাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন ব্যবসাটা শিখলাম তখন আমি বললাম দেখো আমি এই যে প্রবলেমগুলো যদি তোমার না থাকতো, কারণ তুমি যে কটা প্রবলেম বললে তার থেকে অনেক বেশি প্রবলেম আমার ছিল, তা সত্ত্বেও সে বুঝতে পারছে আমি ব্যবসাটা করছি। তখন কিন্তু ওর ওই ভুল ধারণাটা কাটানোর জন্য আমি বললাম দাঁড়াও আমি একবার জেনে নিই তোমার দ্বারা ব্যবসাটা হবে কিনা। তুমি একটু বই পড়তে পারবে, তুমি একটু সিটি শুনতে পারবে, 2-1টা প্রোগ্রাম যেটা পারমিট করবে তোমার সময় যেতে পারবে, বলে এগুলো যাওয়া যায়। তখন আমরা কিন্তু খুব প্রোডাক্টের কস্ট পার ইউজটা বুঝিয়ে দিতাম, প্রয়োজনে ডেমোটাও দেখিয়ে দিতাম। তখন সে বুঝতো যে না প্রোডাক্ট দামি নয়, কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো স্যার, যে প্রত্যেকটা মানুষের কিন্তু সাকসেস চাই। অ্যাকচুয়ালি ওর প্রশ্নগুলো জেনুইন প্রশ্ন নয়, ওর একটাই প্রশ্ন ব্যবসাটা কি হবে, যদি হয় আমার দ্বারা কি হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে স্কিল ডেভেলপ করে ব্যবসাটা আমরা আগে বেড়েছি। একটাই কথা বলবো যে একটা অসিদাউদার গল্প কথা বলতেন আগে, যে বাবা যখন ছেলের হাতটা ধরে নেয়, বাবা যখন ছেলের হাতটা ধরে তখন কিন্তু ছেলের কাছে আর রাস্তা থাকে না, বাবার হাতটাই কিন্তু তার কাছে রাস্তা। তো আজকে উনি আছেন আমাদের সামনে, যিনি গোটা পশ্চিমবঙ্গের আকাশটাকে রাঙিয়েছেন, ভারতবর্ষের আকাশ রাঙিয়েছেন। তো উনি কিন্তু হাতটা বাড়িয়ে এসছেন আজকে আমাদের কাছে। তো আমরা যদি আমাদের মঞ্জিলে যেতে চাই ফ্রেন্ডস, একটাই কথা বলবো, সব ভুলে যে আমরা কি এগিয়ে আছি, যে সব কিছু পিছনে যেটা হয়েছে ব্যাকডোরটাকে ক্লোজ করে দিয়ে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যাব। কি আপনারা আছেন তো? এই মন্ত্রটা নেওয়ার জন্যই কিন্তু এখানে আসা, আবার নতুন করে অঙ্গীকার নেওয়া। কারণ দাদা বললেন আমি ডিফেন্সের লোক, ওত নিতে হয়, কসম খেতে হয় ফ্রেন্ডস, কসম খেয়ে কিন্তু কসমটা রক্ষা করতে হয়। আর আমরা ইন্ডিয়ানরা সেটা খুব ভালো করেই পারি, সোলজাররা প্রচুর এর এক্সাম্পল দিয়েছে। তো চলুন না আমরা সবাই মিলে আবার
সেই মানুষটার হাত ধরে যিনি আমাদের উপর আজকে অনেক বড় স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে আমরা ফুলফিল করে ইস্টার্ন জোনকে, এডিএসডি টিমটাকে আবার সবার আগে এদের ফ্ল্যাগটা যেন উড়িয়ে দিতে পারি, সেই অঙ্গীকার আমরা নিচ্ছি। তার মানে একদম, absolutely। একদম, একদম। এটা একটা পার্ট। তার মানে নির্মলেন্দা তুমি বলছো যে স্কিল সেট, আমি এখানে কথা আছে, ইফ ইউ নো হোয়াট টু ডু দেন ইউ ক্যান ডু হোয়াট ইউ নো। স্কিল সেট ওটা কাজ করতে করতে আসে, শুধু মানে জেনলে হবে না, কাজ করতে করতে আসে, তাই তো? থ্যাংক ইউ সো ভেরি মাচ শাশ্বতী। একদম। আমি তুমি একটু দীপালিদির কাছে জানতে চাইবো যে আজকে তো আমাদের 150-র ওপর প্রোডাক্ট এবং প্রতিটি প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস। তো আজকে একটা নতুন লোক যদি জয়েন করে, সে কিভাবে প্রোডাক্টগুলো শিখবে, তুমি কিভাবে তোমার টিমকে শেখাও, একটু শেখাবে আমাদেরকে? থ্যাংক ইউ দিদি, খুব সুন্দর একটা প্রশ্ন। মানে সব থেকে আগে বলি, সবাই কি এক্সাইটেড আছেন? আমরাও আজকে ভীষণ এক্সাইটেড, কারণ এডিএসডির টিম থেকে আমরা কিছু বলার আজকে সুযোগ পেয়েছি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আমার সমস্ত আপলাইনকে। দেখুন, এই বিজনেসটা করতে গেলে বিজনেসটার দুটো দিক আছে, একটা পিপল, একটা প্রোডাক্ট। পিপলের স্কিল তো সম্পর্কে শুনলেন আমার হাজব্যান্ডের মুখে, আর প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা মেয়েরাই বেশি। তাই যখন আমরা প্রথম দিকে এই বিজনেসটা পাই, তখন কিন্তু আমাদের রামপুরহাটের দিকে কেউ নামটাই জানতো না, ঠিক করে আমি উচ্চারণ করতে পারতো না। আর আমরা তো বুঝতেই পারছেন, গ্রাম থেকে উঠে আসা, মানে আমরা ব্যবসা করবো এরকম কিছু ভাবতেই পারিনি। তারপরে যখন বিজনেসটায় মানে আমার হাজব্যান্ড জয়েন করলো, আমিও করলাম, তো ট্রেনিং প্রোগ্রাম আমাদের তখন কিচ্ছু চলতো না, কিছুই হতো না, কিছুই জানতাম না যে বিজনেসটা কী। তারপরে আপলাইনের কাছে বসে, আপলাইন আমাদের ভাগ্নে সোমনাথ মুখার্জি, তার কাছে বসে একটু একটু করে প্রোডাক্ট নিয়ে শুনলাম, ভাবলাম যা ভালো ভালো প্রোডাক্টগুলো তো ব্যবহার করতে পারবো, আর কিছু পারি না পারি, এত ভালো প্রোডাক্ট তো কোনোদিন ব্যবহার করতে পারিনি, এত ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। যেখানে আমাদের সময় ছিল 13খানা প্রোডাক্ট, তার মধ্যে একটা সি স্প্রে ছিল। সি স্প্রেটা ভাবছি যে এটা আবার কি করে ব্যবহার করব, কারণ ড্রেসিং টেবিল তখন ছিল না, ড্রেসিং আয়না অত বড় আয়না আমার কাছে নাই, ছোট একটা আয়না। তো আমার আপলাইন বললে, আমি যদি বিজনেসটা ঠিকভাবে করতে হয়, তাহলে ওই ছোট আয়নাতেই তোমাকে কিন্তু সি স্প্রে ইউজ করে দেখতে হবে, কারণ তুমি দেখবে তবেই কিন্তু তুমি লোককে বলতে পারবে। তাই ইউজটা আমাদেরকে কিন্তু আগে করতে, মানে নিজেকে শিখতে হবে আগে। তখন দেখলাম হ্যাঁ, কাঁচ খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, তখন লোককে আমি সেই কথাটা বললাম, মানে আমরা কি কনফিডেন্স আমার তখন আরও একটু বাড়লো, তখন আমি লোককে বলতে পারলাম। তার আগে ট্রেনিং না নিয়ে যখন আমি একজনকে আপনার কন্ডিশনার দিয়েছিলাম, একটা ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু আর কন্ডিশনার, সে 30% ব্যবহার করে ফেরত দিয়ে গেছিলো। মানে সে শুনেছিল যে মানি ব্যাক গ্যারান্টি আছে, 30% ইউজ করার পরে পয়সা ফেরত পাওয়া যায়, সে ফেরত দিয়ে গেছিলো। আমরা কিন্তু কিছু না বলে প্রোডাক্টটা নিয়ে নিয়েছিলাম, কারণ কি তখন আমাদের নলেজ ছিল না ঠিকভাবে বোঝানোর। আর ওই নলেজ নিতে গেলে আমাদেরকেই কলকাতা আসতে হতো, তার আগে কোনো মানে কিছু আমরা জানতে পারতাম না। আমরা ওই আপলাইনদের মুখ থেকে যা শুনতাম তাই। আর ওই দুটো ছোট ছোট খাতা আমার আপলাইন আমাকে করিয়েছিল, ছোট্ট খাতা, সেই খাতার মধ্যে আমাদের লেখা ছিল হোম কেয়ার, পার্সোনাল কেয়ার সব কীভাবে ইউজ করব, তার কস্ট পার ইউজ, ফিচার, বেনিফিট সব কিছু লেখা থাকতো। ওই খাতাটাকে খুলে খুলে আমরা বারবার পড়তাম, আর কিছু বসে টসে কিছু তখন পাওয়া যেত না। তখন আমরা প্রথম দিকে রামপুরহাটে কেউ তখন করেইনি, আমরাই প্রথম। এবার কিছুই জানি না, সব যা জানতে হবে আমাদের কিন্তু কলকাতা আসতে হবে। আর কলকাতা আসা মানে বিরাট ব্যাপার। আগের দিনে রান্না টান্না করে রেখে ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাদের লেগে বাবা ছিল তখন ঘরে, আমার শ্বশুরমশাই, বাবা, তারপর দুটো বাচ্চা, তাদের জন্য রান্না করে ভোরবেলায় ট্রেন ধরে সেই ট্রেনিং নিয়ে আবার রাতে ফিরে যাওয়া, যেতে যেতে ভোর হয়ে যেত। ভোরবেলায় তারপরে সকালে উঠে আবার ছেলেদের স্কুল। ভাবতে পারছেন এরকম কষ্ট করে যদি আমরা করতে পারি? আপনারা তো এখন অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, ঘরে বসে সব কিছু পাচ্ছেন, সব ট্রেনিং প্রোগ্রাম, টিচিং সব কিছু এখান থেকে পাচ্ছেন, আপলাইনদের সাহায্য পাচ্ছেন। এখন রামপুরহাটে কত বড় ব্যবসা হয়ে গেছে, ওইখানে আমরা যেখানে আমাদের মিটিং হয় সেইখান থেকে আপনার প্রোডাক্টের ট্রেনিংগুলো আপনারা পাচ্ছেন। আর আমরা যখন তখন যে টিমগুলো তৈরি করতাম তাদেরকে কিন্তু আমরা ওই কলকাতায় নিয়ে আসতাম, তাদেরকে বলতাম চলো কলকাতায় গেলে একটা বড় লেডিস ট্রেনিং হচ্ছে, ওইখানে আমরা প্রোডাক্টের অনেক ট্রেনিং পাবো, ওইখান থেকে আমরা দেখবে সব আমাদের আপলাইনদের সঙ্গে পরিচয় হবে, আমরা অনেক কিছু শিখে ওখান থেকে ফিরবো। সবাই আমরা আসতাম, আসার পরে যাবো কী করে সেটা ভাবতেই পারতাম না, কোনো জায়গা পেতাম না। আমরা বাথরুমের পাশে যে জায়গাটুকু থাকতো সেইখানে কোনো রকমের সবাই মিলে কতগুলো লেডিস আমরা সেই বসে চলে যেতাম, সেইগুলো নিয়ে গিয়ে আমরা ওইখানে আমাদের মতো করে তাদেরকে আবার বোঝাতাম। যত ভালো শিখে যেতাম তত ভালো তো বোঝাতে পারতাম না, একটু 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 করে শিখতে শিখতে ওইরকম করে দেখবেন একদিন আপনারাও, আজকে একটু করে শিখছেন তো একদিন আপনারাও বিরাট একটা হয়ে যাবেন, তখন আপনারাও এখানে স্টেজে উঠে এসে শেখাবেন, আমরাও নিচে বসে শিখবো। এরকম করে একটু একটু করে শিখতে হয়। আর
মানে যেগুলোই শিখবো, মানে দেখুন এই বিজনেস এই প্রোডাক্টগুলো কিন্তু কিনে কিনেই ব্যবহার করা যায় না, এটা আপনার শিখতে হবে। কারণ হোম কেয়ার ব্যবহার করতে গেলে জল মেশাতে হবে, সেগুলো যদি আপনি রেশিও না জানেন তা আপনি কী করে ব্যবহার করবেন, মিসইউজ হয়ে যাবে, বেশি পড়ে যাবে। আমাদের এরকম হয়েছে প্রথম যখন ডিস্টপ এনে দিয়েছে আমি ব্যবহার করেছি, কিন্তু তখন আমি রেশিও জানতাম না, ফলে আমাদের বেশি বেশি খরচা হয়ে যেত। তখন পয়সাও কিছু আসতো না, কিন্তু খরচাটা বেশি হয়ে যেত। এখন আমরা মিসইউজটা তো আর হয় না, যখন ট্রেনিং নিয়ে আপনি করবেন তখন কিন্তু মিসইউজটা হবে না, কস্ট পার ইউজটা আপনি বুঝতে পারবেন। তখন বাজারের প্রোডাক্টের সঙ্গে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টটা কত ভালো এবং কত কম দামি। যেটাকে আপনি দামি মনে করছেন সেটা কিন্তু অনেক কম দামি লাগবে, যখন আপনি ডেমো করে দেখবেন ঘরে আপনার কাছে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট নাম্বার 1 প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এবং খুব দাম কম, সব থেকে বেস্ট প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন। এরকম করে আর্টিস্টি, তারপর নিউট্রালাইট ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা একদম ডায়েটারি সাপ্লিমেন্টের জগতে নাম্বার 1, সেই ভারতবর্ষ যত বড় আমাদের অসুখগুলোও এখন কিন্তু তত বড়। সেই নিউট্রালাইট দিয়ে যদি আমরা ভালোভাবে বিজনেসটাকে করতে পারি, আমার হাজব্যান্ড বললেন না, হোম রান মেশিন নিয়ে আমরা এখন কাজ শুরু করেছি, সেই মেশিনে আমরা দেখাতে পারছি সবাইকে, আর সেইখান থেকে তাদের বিশ্বাসটাও আসছে। আমরা একবার অস্ট্রেলিয়া গেছিলাম, তখন আমাদেরকে একটা সালমানোমেগা গিফট দিয়েছিল। তো আমার হাজব্যান্ড তখন বলছে কি, দেখো এত দামি প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা বিজনেস করতে পারবো না, আমরা তো প্রথম বিজনেস করেছি গ্লিস্টার আর ব্রাশ দিয়ে, তখন তো কোনো প্রোডাক্ট ছিল না, না স্কিন কেয়ার না হেলথ কেয়ার, কিছু ছিল না। বুঝুন, তো গ্লিস্টার আর পার্সোনা দিয়েও ডায়মন্ড যাওয়া যায়। আমরা ব্রাশ আর গ্লিস্টার তখন কিছুই ছিল না, তারপরে ধীরে ধীরে আমাদের প্রোটিন পাউডার ডেইলি আস্তে আস্তে এলো। তখন আমরা কিছুই জানতাম না, আর কিনতেও পারতাম না, কারণ পয়সা কম তো, 1750 টাকা তখন ওর মানে পেনশন। যাই হোক, থ্যাংক ইউ দীপালি দি, আজকে সময় খুব কম, আমরা আরো অনেকের কাছে শুনবো। হ্যাঁ, তো আমাদের 100% প্রোডাক্ট ইউজ করতে হবে, এরপরে না আমাদের অ্যাকচুয়ালি আজকে দেবাশিস সরকারের এখানে বলার কথা ছিল, কিন্তু মিতা সরকারের মা আইসিইউতে, আমরা সবাই ওনার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করে যাচ্ছি, আপনারাও করবেন। তো আমি দেবাশিস দার যেটা বলার ছিল, আমি একটু কিরিটিকে বলবো যে কিরিটি, আমরা তো এতক্ষণ তো নির্মলেন্দুদা, দীপালিদি বললেন যে আমাদের নলেজ দরকার, এবার এইটাকে আমরা ক্লোজিং কি করে করব, মানে একটা যতক্ষণ ভলিউমটা কি করে হয় যখন আমাদের সেল হয়। একদম, তুমি একটু যদি বলো দেবাশিসদার যে পার্টটা ছিল। বুঝতে পেরেছি। সো ওকে, হ্যালো, হ্যাঁ, তো আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি একটু সহজভাবে গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এবং এর মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, যে কিভাবে করে একটা সেল করতে হয়, কিভাবে করে ক্লোজ করতে হয়। সো একটা বিশাল বড় শপিং মল, ওইখানে মাসের শেষে সেলস ম্যানেজার এসে সবার দেখছে কার কত হয়েছে। ওরা নর্মালি কাউন্ট করেছে কতগুলো ইনভয়েসিং, বলে কত ইনভয়েসিং হয়েছে, কেউ বলছে 500, কেউ বলছে 600, একজনের হয়েছে ইনভয়েসিং 2টো। প্রচণ্ড রেগে গেছে, 500-600 জায়গায় 2টো। তারপরে ও গেছে বাই ভলিউম। এবার বাই ভলিউম যখন গেছে, ও দেখছে যে 2টো করেছে সে মানে ওয়ে ফরওয়ার্ড, বাকিরা ওর ধারে কাছে নেই। প্রায় 1.5 কোটি টাকার বিজনেস ও করে ফেলেছে। তো ম্যানেজার বলে, 2টো 1.5 কোটি ওকে ডেকেছে, বলছি তোমার অদ্ভুত, একটা তো একদমই ছোট, আর আরেকটায় প্রায় 1.5 কোটি টাকা। ওইখানে আমি দেখছি ফিশিং হুক, ফিশিং রড, তুমি ব্যাপারটা বোঝাও তো আমাকে। বলে, না ও সব কিছু না, ও আমাকে বলছিল যে ফিশিং করবে, ইন্টারেস্টেড। তো আমি প্রথমে ওকে বললাম, আমাদের কাছে দারুণ ফিশিং হুক আছে, খুব সুন্দর সুন্দর ফিশিং হুক নিতে পারেন। তারপরে যে ফিশিং হুক নিল, তারপরে বললো, স্যার আপনার কাছে খুব ভালো হুইল আছে, এইটাতে তো প্রায় 10 কিলোর মাছ থেকে 10 কিলো আরামসে ধরতে পারেন, কিন্তু আমি যদি আপনাকে ভালো হুইল দিই, আপনি এটাকে প্রায় 30-40 কিলোর মাছও যদি ধরা পড়ে যায় আপনি ধরতে পারবেন, এবং ওটা আপনি নিজে চালাতে পারেন। বলে, হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে, ও দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারপরে বলছে, আচ্ছা স্যার, আপনি ধরুন ফিশিং করতে গেছেন, সেটা তো আপনার এলাকায় হবে না, একটু নদীর ধারে যাবেন, তো ওইখানে আপনি সারাক্ষণ কতক্ষণ আর ফিশিং রড ধরে দাঁড়িয়ে থাকবেন? আমাদের কাছে দারুণ বিচ চেয়ার এসছে, শুধু তাই নয়, ফিশিং হুকটাকে ওই বিচ চেয়ারের সাইডে লাগিয়ে রাখতে পারেন, দেখাবো নাকি একটা? বলে, হ্যাঁ দেখাও। সো দেখিয়েছে, বলে, হ্যাঁ এটা দিয়ে দাও। যেই এটা হয়ে গেছে, তারপরে বলছে, স্যার তাহলে দিয়ে আসি না? বলে, তার একটা জিনিস বলবো স্যার। বলে, কি?
বলে এই ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন ফিশিং করতে, ভীষণ ভালো লেগে গেল, আপনার না আর ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, আপনাকে ফিরতে হবে। আমাদের কাছে এখানে দারুণ টেন্ট এসছে যেটা একা একা লাগানো যায়, ভীষণ হালকা, গাড়িতে করে নিয়ে যাওয়া যায়, ভীষণ ভালো, একদম লেটেস্ট। আর ওইটাকে ভেতর থেকে আপনি চেন লাগিয়ে দেবেন না, কোনো জন্তু জানোয়ার কিচ্ছু আপনার করতে পারবে না। বলে তাহলে ওটা দিয়ে দাও। তো টেন্ট দিয়েছে, বলছে স্যার তাহলে আপনার গাড়িতে রেখে দেবো? বলে হ্যাঁ গাড়িতে রেখে দেবো। তো গাড়িতে রাখতে গেছে, বলে স্যার আপনার গাড়ি দারুণ। বলে হ্যাঁ আমি পছন্দ করে একটা সেডান কিনেছি, এটা আমার পছন্দের। বলে কিন্তু স্যার আপনি যখন নদীর ধারে যাবেন তখন তো এই গাড়ি নিলে আপনার অসুবিধা হবে। আমাদের কাছে দারুণ একখানা এসইউভি এসে, ক্রস কান্ট্রি টায়ার লাগানো, যে কোনো জায়গায় চলতে পারে, কোথাও আটকাবে না, 4x4 ড্রাইভ আছে। আর ওইটা নিয়ে গেলে এগুলো সব একবারে ঢুকে যাবে, আপনি নিয়ে যেখানে খুশি যেতে পারেন। দেখাবো নাকি? হ্যাঁ দেখাও। তো ভদ্রলোক কিনে নিয়েছে। বলে এবার সমস্ত ডাই করে ওকে পাঠিয়ে দিয়েছে। বলছে কিনতে এসেছিল ফিশিং হুক, তুই ওকে ক্রস কান্ট্রি টায়ারওয়ালা এসইউভি বেচে দিলি? বললে না স্যার ও তো হোল্ড অন এখনো 5 বাকি আছে। সো বলছে না ও স্যার ফিশিং হুক তো কিনতে আসেনি। বলে তবে? বলে না ও এসছিল যে আমাকে বলেছিল আমার না মাথা ধরে ভীষণ, মাথা ধরার বাম আছে? আমি ওকে বলেছিলাম স্যার মাথা ধরার বাম তো আপনাকে আমি দিতে পারি, কিন্তু আমি শুনেছি যদি লোকে ফিশিং করে, এই যে যাদের কন্টিনিউয়াসলি মাথা ধরে না, মাথা ধরাটা ছেড়ে যায়। বলে ভাই তুই এক কাজ কর, তুই আমার চেয়ারে বস। সো এইখানে আপনি যদি দেখেন, এইখানে কিছু কিছু জিনিস ভীষণ ক্লিয়ার। কি ক্লিয়ার বলুন তো? ওর কাছে কি আছে ও সেটা খুব ভালো করে জানে। এক্স্যাক্টলি। আর সেকেন্ড হচ্ছে এই লোকটার কি কি লাগতে পারে পর পর, সেইটাও খুব ভালো করে জানে, মানে যেটাকে আপসেলিং বলা হয়। আপসেলিং বলা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ও বলছে না কিনুন, ও কি বলছে? দেখাবো নাকি? খালি বলি দেখাবো নাকি? তো এই যে দেখাবো নাকিটা, তার মানে ও সলিউশন প্রোভাইড করছে প্রত্যেকটা মুহূর্তে। এবং সেইটা ওর নিজের প্রোডাক্ট কি কি আছে, প্রোডাক্ট রেঞ্জ সম্বন্ধে ওর যদি আইডিয়া না থাকে, সেটা কোনোদিনও করতে পারবে না, কোনো নলেজ ওকে ওই জিনিসটা শেখাতে পারবে না। সো দ্যাট ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মুহূর্তে কোশ্চেন করে ওকে বোঝা, ওকে বলতে দেওয়া। একবারও মনে হয়নি যে কিনছে যে ও কিনছে, প্রত্যেকটা ক্ষেত্রে এর মনে হয়েছে যে যে কিনছে এটা আমার দরকার, এইটা আমার দরকার, এইটা আমার দরকার। এবং এইটা একজনের সাথে করে আসবে না, ওভার এ পিরিয়ড অফ এই জিনিসটা হবে। বাট আমি তো বলে দিলাম আমার মতো করে। তোমার মনে হয় যে প্র্যাকটিক্যালি আরও হয়তো আমরা যখন এই বিজনেসটা করি, যেমন ডেমো, আমার মনে হয় ডেমো দেখানোটা খুব জরুরি। তারপরে যেমন এই যে স্যাম্পলিং, কিছু কিছু প্রোডাক্ট আমি যদি কাউকে ইউজ করতে দিই ছোট ছোট করে, যে স্যাম্পলিং করছি পয়সা না নিয়ে, কিন্তু আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু একটু ঢেলে দিতে পারি, বা তাদেরকে আমাদেরই প্রোডাক্টগুলো দুটো দুটো করে 5টা বাড়িতে দিয়ে এলাম, সেখান থেকেও দেখা যায় কিন্তু দারুণ ভালো বিক্রি হয়। আর এছাড়াও টেস্টিমোনিয়াল, মানে যেখানে যাচ্ছি, যার সাথে প্রোডাক্ট নিয়ে একটু, যার কাছ থেকে ভালো ফিডব্যাক আসছে, তার কাছ থেকে যদি ছোট ছোট একটু ভিডিও বা অডিও রেকর্ড করে সেইগুলোকে আজকাল সোশ্যাল মিডিয়াতে, আমাদের সবাই সোশ্যাল মিডিয়াতে আছি, সেইখানে কিন্তু যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় অনেক ভালো কাজ হয়। সেইটা দেখে আবার আর 5 জন দেখবে, হ্যাঁ, তো সেইটা দেখে আবার কিন্তু সেইগুলো আবার আমরা শেয়ার করে দিতে পারবো। তো এখানে একটা মজার গল্প বলি। এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তার ভিজিটে গেছে। তো এবার যাই হোক, ডাক্তারের ওখানে খুব ভিড়। তো এই ফাঁকে ভেবে যে এতক্ষণ ভিড় আছে, এদিকে তো বউ বাড়ি গেলে বকা দেবে, বাজারটাও করা হয়নি, তো বাজারে গিয়ে একটু সবজি টবজি কিনে নিয়েছে। এবার ডাক্তারবাবুর যখন ডাক পড়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে ওর ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাগেরটার বদলে ওই ব্যাগটা খুলে গেছে। তো ডাক্তারবাবু বলছে, আরে দাঁড়াও, আমার বউ তো বাড়িতে গেলে বকা দেবে যে বাজার হয়নি, ওইটা বরং দিয়ে যাও। এই গল্পটা মজার, কিন্তু আসলে গল্পটা মরাল হলো, जो दिखता है वही बिकता है,
তাই না? সুতরাং আমরা যত ডেমো দেখাবো, যত মুখে বললে হয় না, বলে গেলে তো বলেই গেলাম, কিন্তু যত দেখাতে পারবো না, যত টাচ অ্যান্ড ফিল করাতে পারবো, যত দেখাতে পারবো, তত কিন্তু ভালো বিক্রি হবে। ঠিক আছে? Okay. অসম। এবার আমি নেক্সট যাই। হ্যাঁ, এদের জন্য এখানে জোরদার হাততালি দিতে পারেন। ঠিক আছে। অ্যান্ড দেবাপিতা, তুমি প্রফেশনালি তো ভীষণ সাকসেসফুল। ঠিক আছে, আজকে উইদাউট কমিটমেন্ট আমার তো মনে হয় না তুমি এত দূর পর্যন্ত আসতে পেরেছো। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিজস্ব একখানা পার্সোনাল সার্কেল থাকে, যে আমি একটা ফিল্ডে আমি কাজ করছি, তো ওইখানে আমাকে ধীরে ধীরে ওপরে যেতে হবে। তো অবভিয়াসলি হয়তো ওইভাবে না করলেও তুমি নিজস্ব একখানা পার্সোনাল সার্কেল বলো, নিজের একখানা গোল, মেবি সামটাইম মান্থলি, মেবি ওভার এ পিরিয়ড অফ টাইম আমি এরপরে এই করব, ওই করব, এর সাথে কানেক্টেড হবে, সামথিং করেছো। এবং এই বিজনেসও তুমি একটা সেই লেভেলে পৌঁছেছো। তো এইখানে বোধহয় কমিটমেন্টের দরকার পড়ে না, তাই না? মানে ওইটা ছিল বলে তুমি এইখানে এমনি পৌঁছে গেছো, নাকি না ওইখানেও একই প্রিন্সিপাল একইভাবে প্লে করে? একটু বলবে কি? থ্যাংক ইউ কিরিটি। কমিটমেন্ট ছাড়া কোথাওই সাকসেসফুল হওয়া যায় না। আপনারা কারা নিজের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা স্ট্রং করতে চান বা সাকসেসফুল করতে চান তো সবাই? তো কমিটেড হতে চান নিজের হাজব্যান্ড এবং ওয়াইফের প্রতি? কমিটেড তো আপনারা? ইফ ইউ নট কমিটেড, ইউর রিলেশনশিপ উইল নট বি সাকসেসফুল। কারণ দেখুন, অনেকে জিজ্ঞেস করে আমাকে কি 100 বিবি করতেই হবে? আমরা কে বলেছে করতে হবে? না করলেও চলে। আপনাকে কি আপনার স্পাউসের প্রতি কমিটেড থাকতেই হবে? কে বলেছে থাকতে হবে? আপনি নাই থাকতে পারেন। ইটস অল অ্যাবাউট কমিটমেন্ট। কারণ আমাদের বিজনেসটাতেও কিছু সাকসেসফুল হতে হয়, সফল হতে গেলে খুব বড় বড় কমিটমেন্ট লাগে না, কিন্তু খুব বড় বড় কমিটমেন্ট লাগে না। ছোট ছোট কিছু জিনিস রেগুলার বেসিসে করতে হয়। যেমন কিছু পয়েন্টসের কেনাকাটা করা। কারণ আমি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান মেন্টালিটি। আমাকে যদি প্রোডাক্ট না থাকে, তাহলে আমি কি নিয়ে ব্যবসা করছি? আর আমি যদি প্রোডাক্ট না কিনি, আমার কাছে প্রোডাক্ট থাকবেই কোথা থেকে? দ্যাট ইজ কারণ দেখুন, কোনো ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি অর্ডার আগে পাও তারপরে তুমি মাল কিনে আনো, না আগে তোমার কাছে স্টক থাকে তারপরে তুমি সেরকমভাবে সাপ্লাই দাও? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু ইজ আ বিজনেসম্যান, ট্রু বিজনেসম্যান, অ্যান্ড হু ইজ নট। এই ব্যবসাটা কিন্তু পিপলস বিজনেস, এবং পিপলস বিজনেসে শুধুমাত্র প্রোডাক্টের কমিটমেন্ট বা শুধুমাত্র আমাকে প্রোডাক্ট কেনাকাটা করার কমিটমেন্ট শুধু এটা দিয়ে হয় না, আর অনেক কিছু কমিটমেন্ট থাকে। তার মধ্যে একটা যেমন হচ্ছে নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্যে বই পড়া, স্ট্রিমিংগুলো শোনা, দেখা, প্লাস এই যে এরকম ফাংশানে এসছেন, এটা একটা কমিটমেন্ট। আজকে নাই আসতে পারতেন, অনেকেই অনেক রকম এক্সকিউজ দিয়েছে, কিন্তু আপনারা এসছেন। কেন এসছেন? কারণ আপনারা কমিটেড। এই কমিটমেন্টটা আছে বলেই কিন্তু ইউ আর ওয়ান স্টেপ অ্যাহেড। লিডারশিপ মানে যেখানে আপনি একটা স্টেপ অ্যাহেড। লিডারশিপ মানে আপনি একটা স্টেপ অ্যাহেড অন্যদের থেকে। লিডারশিপ মানে যেমন আমার কাছে এটা মনে হয়, আমি এটা কিরিটি, আমি এটা একদম বিজনেসে বোধহয় প্রথম দিন থেকে যখন থেকে শুনেছিলাম যে কমিটমেন্ট এবং লিডারশিপের বিজনেস ইউ হ্যাভ টু বি ওয়ান স্টেপ অ্যাহেড। আমি যদি কোনো ডাউনলাইনের বাড়িতে গিয়ে দেখি তার কোনো একটা বই নেই যেটা আমার, যে বই আছে যেটা তোমার নেই, আমার নেই, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং আই উইল বাই অ্যান্ড ফার্স্ট থিং আই উইল অর্ডার। মানে আমাকে সেলফ ডেভেলপমেন্টটা এমন জায়গায় নিতে হবে সো দ্যাট পিপল ক্যান ফলো মি। এটা হচ্ছে লিডারশিপের ব্যাপার। আর কমিটমেন্ট আরেকটা জায়গাতে। কমিটমেন্ট কখন তৈরি হয় জানেন? যখন আপনার প্রপার মান্থলি গোল, ইয়ারলি গোল, লাইফ গোল। আমার তো মনে হয় লাইফ গোলটা আগে, তারপরে ইউ ব্রেক ডাউন লাইফ গোল, ইয়ারলি গোল, মান্থলি গোল, ডেইলি গোল। আমাকে প্ল্যান দেখাতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে। মিনিমাম 3টে থেকে 5টা প্ল্যান সপ্তাহে আমরা দেখাতেই পারি। অসুবিধার কাছ থেকে শুনবেন, অসুবিধার কাছ থেকে আপনারা শুনবেন। ইচ ওয়ান মিট ওয়ান এভরিডে। প্রত্যেক নতুন লোকের সঙ্গে যদি আমরা প্রত্যেক দিন দেখা করি, ইউ উইল গেট ইউর প্রসপেক্ট। আর মা লক্ষ্মীর কৃপায় আমাদের দেশে তো পপুলেশনের তো কোনো কমতি নেই, লোকের প্রসপেক্টেরও কোনো কমতি নেই। সুতরাং মিটিং রেগুলারলি নিউ পিপল, টকিং টু পিপল, শোয়িং দ্য প্ল্যান, এটাই তো কমিটমেন্ট। আবার কি? এই কমিটমেন্টটা যদি করতে পারি, এবং এই কমিটমেন্টের জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা প্ল্যানিং লাগে, এবং প্ল্যানিংটার জন্য একটা কাউন্সেলিং দরকার পড়ে। কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কমিটমেন্টের, ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রপার আমি কার সঙ্গে কাউন্সেলিং করছি, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। কার সঙ্গে কাউন্সেলিং করছি। আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি শেষ করব আমার বলাটা। আপনারা ক্রিকেট সবাই ফলো করেন? অনেকেই করেন। অনেকেই করেন তো। শুভমান গিল যদি ওর খেলাটা কোথাও একটু প্রবলেম হয়,
খেলাটা যদি ওর ব্যাটিংয়ে কিছু একটা আউটসাইড অফ স্টাম্প বল খেলতে পারছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে, ও কার কাছে যাবে বলুন তো? গৌতম গম্ভীরের কাছে যাবে না ও যাবে রজার বিনির কাছে? রজার বিনি ইনফ্যাক্ট একজন পুরনো ক্রিকেটার, কিন্তু এখন এই মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট। কার কাছে যাবে? গৌতম গম্ভীরের কাছে যাবে, বিকজ গৌতম গম্ভীর ইজ দ্য কোচ। কিন্তু যদি ধরুন ওর কিটে কোনো অসুবিধা হয়, জার্সির রং উঠে গেছে, বা ওর ব্যাট যেটা দিয়েছে সেই ব্যাটটা ভালো না, বা টাকা পয়সা ঠিক মতন পাচ্ছে না, ঠিক মতন ক্রেডিট হচ্ছে না ব্যাংকে, সে কার সঙ্গে কথা বলবে? সে কথা বলবে রজার বিনির সাথে। অনেক সময় আমরা মনে করি অ্যামওয়ে অফিসিয়ালদের সঙ্গে কথা বলাটাই বোধহয় আমাদের কাউন্সিল, গ্রেট তাই তো? क्या दिया, দারুণ দারুণ। awesome awesome awesome. সো দ্যাটস সো ভেরি ইম্পর্টেন্ট যে আমি কাউন্সেলিং করবো, এক্স্যাক্টলি আমি শিখছি কার থেকে। অনেকে তো আবার পাশের বাড়ি থেকেও চলে যায়, যে বিজনেস করেনি কোনোদিনও, তার কাছে কাউন্সেলিং করে যে কীভাবে করে। অ্যাবসলিউটলি, কোথায় কাউন্সিলিং করছি, কার সঙ্গে করছি, কি করছি, কে বলে দিল একটা কথা বিজনেস নিয়ে, অ্যাবসলিউটলি রেজাল্ট টোটাল ডিফারেন্ট হয়ে যাবে। এবার রিনাকে আমি একটু জিজ্ঞেস করি যে এতক্ষণ তো স্কিল সেট নিয়ে অনেক কথাই অনেকে বললো, তো তার সাথে সাথে কিছু মাইন্ডসেটও দরকার হয়। ইয়েস, তুমি একটু বলবে যে একটু কি কি রকমের মাইন্ডসেট লাগে? হ্যাঁ, থ্যাংক ইউ, গুড ইভিনিং সবাইকে। থ্যাংক ইউ শাশ্বতী, একটা দারুণ প্রশ্ন। আমার খুব প্রিয় জিনিসটা, কারণ এই বিজনেসটা না শুধু শিখলেই হয় না, তার জন্য একটা অ্যাটিটিউড বা মাইন্ডসেট, যেটা শাশ্বতী বললো। কারণ এই বিজনেসটাতে না আপনাকে কিছু কিছু জিনিস করতে হবে। দ্যাট ইজ ফার্স্ট থিং, যেটা ওনারশিপ নিতে হবে, যেটা আমার। অনেকের মধ্যে এই ওনারশিপটা আসে না প্রথম থেকে, যে মনে হয় আপলাইনের ব্যবসা, আমি যেন করে উল্টে দিচ্ছি, না সেটা নয়, সেটা আমাদের ব্যবসা। আর টেকিং রেসপন্সিবিলিটি, এটাও একটা দারুণ জিনিস। এগুলো এবং এসেনশিয়াল কোয়ালিটি, এই দুটো জিনিস যদি কারোর মধ্যে থাকে, ওনারশিপ অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি, তাহলে দেখবেন তার পার্সোনাল গ্রোথও হবে এবং তার প্রফেশনাল গ্রোথও হবে। এবং এই জিনিসটা বা এই কোয়ালিটিটা যদি থাকে, তাহলে যেটা হয়, ডিসিশন নিতে খুব সুবিধা হয় আর প্রোঅ্যাক্টিভ হয় মানুষ। যার মধ্যে ওনারশিপ নেই, সে প্রোঅ্যাক্টিভ হবে না। আর সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমিটমেন্ট। এই বিজনেসে কমিটমেন্ট লাগে। কমিটমেন্ট কিসের জন্য? কমিটমেন্ট টু মাই ড্রিম। আমার ড্রিম ফুলফিল করব, সেটা আমার কমিটমেন্ট। তো কমিটমেন্ট যদি ফুলফিল করতে হয়, আর এর আগেই কথা হলো যে ইটস এ লিডারশিপ ড্রিভেন বিজনেস, এবং লিডার্সরা কি হয়, লিড বাই এক্সাম্পল। তো আমাকে কিছু করা চলবে না উল্টাপাল্টা। হ্যাঁ, যদি আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, তো ইটস মাই রেসপন্সিবিলিটি যে খারাপ হলেও আমার, ভালো হলেও আমার, সেজন্য আউটকাম এবং রেজাল্ট, সেটার জন্য নিজেকেই সবসময় দায়ী করতে হবে। ভালো হলেও আমার জন্য হচ্ছে, খারাপ হলেও আমার জন্য হচ্ছে। অনেক সময় ভালো হলে আমার জন্য হচ্ছে, খারাপ হলে আপলাইনের জন্য হচ্ছে, সেটা নয়। আরেকটা জিনিস যেটা হয় এই বিজনেসে, আমরা অনেক সময় খুব এক্সকিউজ দিয়ে দিই। সেটা আমি বলবো যে এক্সকিউজ একদম দেওয়া চলবে না, কারণ অ্যাকাউন্টেবল হতে হবে। কারণ এই বিজনেসে কমিটমেন্ট থেকেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আসে। অ্যাকাউন্টেবিলিটি মেইনলি তিনটে জায়গাকে কভার করে। একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে সময়। এই তিনটের দিকে ভীষণ, কারণ ইটস এ পিপল বিজনেস, লোক নিয়ে করতে হয়। তো এই তিনটে জিনিসে ভীষণ যত্নশীল হওয়া উচিত। আরেকটা জিনিস যেটা বললাম, যে এক্সকিউজ একদম দেওয়া চলবে না, কারণ আমাদের প্রত্যেককে গোল সেট করে কাজ করতে হয়। গোল সেট তো করাই উচিত, কারণ দেখুন A70 মাত্র মধ্যখানে হয়তো 3টে বছর আছে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু গোল A70 নিয়ে আছে, এবং সেটার জন্য ভীষণভাবে ইনিশিয়েটিভ নেওয়া, এবং সেটার জন্য একদম মানে শুরু করে দেওয়া, ওয়েট না করা, এক্সকিউজ না দেওয়া। আর মেয়েরা আমরা ভীষণ ড্রিমার, এখানে প্রচুর মেয়েরা বসে রয়েছেন, আমাদের প্রচুর ড্রিম। কিন্তু সব থেকে যেটা প্রবলেম, সেটা হলো মেয়েরা আমরাই কিন্তু বেশি এক্সকিউজ দিই। অনেক কিছু নিয়ে এক্সকিউজ দিই, বাচ্চা নিয়ে এক্সকিউজ দিই, সংসার নিয়ে এক্সকিউজ দিই, ইভেন হয়তো বা আমি হাউস ওয়াইফ, তাও আমি এক্সকিউজ দিচ্ছি। যারা ওয়ার্কিং তাও সাজে, কিন্তু হাউসওয়াইফদের জন্য আমার মনে হয়, আমি হাউসওয়াইফ ব্যাকগ্রাউন্ড থেকে এই বিজনেসটাতে এসে আমি কিছু করতাম না সে সময়, এবং এটা কিন্তু আমি প্রথম দিন থেকে প্রফেশন হিসেবে নিয়েছি, এবং আমার কোনো দিনই মনে হয়নি এটা আমার হবে, একটু করে দেখি, হলে হবে, না হলে না হবে। প্রচুর ডাক্তারদের বউরা আমার সাথে জয়েন করেছিল, কিন্তু আমি কোনো দিন এটাকে সেইভাবে ভাবিনি। সেই জন্য আমি এক্সকিউজ দিতামও না, এক্সকিউজ শুনতেও চাই না। এক্সকিউজ কেউ দিলেও আমি সেটাকে বলি খুব জোরের সাথে। অনেকে বলে যে আজকেই আমি হয়তো অনেকে যাদের টিকিট দিয়েছে 2-4 জন আসেনি, গিয়ে যদি ফোন করি বলবে আজকে রোববার তো বাড়িতে গেস্ট এসে গেছিলো। আমি সঙ্গে সঙ্গে তাকে সাধারণত বলে থাকি যে তুমি যদি আজকে জব করতে, তোমার যদি একটা বোর্ড মিটিং থাকতো, তোমাকে বস ডেকে পাঠাতো, তাহলে কি তুমি তাকে বলতে পারতে যে আমার গেস্ট এসে গেছে, আজকে সানডে আমি আসবো না?
তো এই বিজনেসে না আমি কি করে ভেন্যুতে পৌঁছাবো, কেন আমার বাড়িতে যদি আজকে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়, টাচ হবে না, কিন্তু আমি তো খুঁজে পেতে সেখানে পৌঁছাবো। তো অল ডিপেন্ডস অন মাই প্রায়োরিটি। যদি আমি প্রায়োরিটি দিই তাহলে দেখবেন ছোট ছোট করে আমি সব কিছু শিফট করতে পারবো, এবং প্রায়োরিটি দিলেই কিন্তু আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, যে কিছু কিছু জিনিস কিছু কিছু দিনের জন্য পোস্টপোন করে দেওয়া। এই বিজনেসে প্রচুর টাকা, প্রচুর সময়, প্রচুর সিকিউরিটি, প্রচুর রেকগনিশন, প্রচুর রিওয়ার্ডস এবং প্রচুর ট্রাভেল, কিন্তু কিছু দিনের জন্য কিছু কিছু জিনিসকে পোস্টপোন করতে হবে। এবং যদি আমরা পোস্টপোন করতে পারি, প্রায়োরিটি দিতে পারি, আর এক্সকিউজ না দিই, রেসপন্সিবিলিটি নিই, ওনারশিপ নিই, অ্যাকাউন্টেবল থাকি, আমার মনে হয় এই বিজনেসের সব পাওনাগুলো আপনাদের প্রত্যেকের জন্য। এখানে এই বিজনেসটা কোনো পিরামিড নয়, কেউ পেয়েছে আর কেউ পাবে না এরম নয়, যে চায় সেই পেতে পারে, সেই ইকুয়াল অপরচুনিটি সবার জন্য। থ্যাংক ইউ শাশ্বতী, আমার মনে হয় অসম, এদের দুজনের একটা জোরদার হাততালি হতে পারে। জোরদার হাততালি। সো আমরা নেক্সট যাব, আগে শান্তনুর কাছে যাই। শান্তনু, তুমি আমাকে বলো যে গত 25 বছরে আমরা যা চেঞ্জ দেখেছি ওভারঅল সমস্ত দিক থেকে বলো, টেকনোলজি বলো, সমস্ত দিকে সোশিও ইকোনমিক কন্ডিশনে বলো, এইরকম বোধহয় আর কেউ কখনো দেখেনি এই যে 25 বছরে। কিন্তু আমি অনেক সময় দেখি লোকে 25 বছর আগে যেই প্ল্যান দেখাচ্ছিল এখন অ্যাবসোলুটলি সেভাবে করে দেখাচ্ছে, যেভাবে করে আগে কথা বলতো 25 বছর পরে এক্স্যাক্টলি সেভাবে করেই বলছে। তো তোমার কি মনে হয় ওই রকম করেই তুমি এইখানে চলে এসো নাকি একটু চেঞ্জ করেছে, একটু বলবে কি? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ কিরিটি। দেখুন, প্রথমেই বলি যে আমরা যে বিজনেস প্ল্যানটা দেখাই, পারপাসটা হচ্ছে কি আমাদের সেলসটাকে ম্যানিফোল্ড করা। হ্যাঁ, আমরা বিগার ইনকামের দিকে যেতে গেলে আমার সেলস বাড়াতে হবে, এবং সেলস বাড়াবার জন্য আমার এই অর্গানাইজেশন বা টিম বিল্ডিং প্রসেস, যার মাধ্যম দিয়ে আমি পারফরমেন্স ডুপ্লিকেট করাবো, দ্যাট ইজ দ্য গোল। সেই জন্য আমরা প্ল্যান শো করছি। এবার প্ল্যান শো করাটা অ্যাকচুয়ালি আমার জব নয়, এটা কিন্তু অ্যাজ এ ওনারশিপ আমার একটা গোল, যেটার মাধ্যম দিয়ে আমি ফিউচারে অনেক কিছু অ্যাচিভ করতে চাই আমার ফ্যামিলির জন্য। শুধু একটা ওয়ার্কার মানসিকতা দিয়ে আমি প্ল্যান দেখাচ্ছি, কতগুলো প্ল্যান দেখাচ্ছি, সেটা কিন্তু আমার পারপাস নয়। রেজাল্ট ওরিয়েন্টেড থট প্রসেস দিয়ে আমার কিন্তু প্ল্যানের একটা প্রিপারেশন করতে হয়। এবার যদি আমি বলি যে এই যে প্ল্যান শোর ব্যাপারটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাসকে ট্রান্সফার করা। এবার আমি নিজে যদি এই বিজনেসের ব্যাপারে সন্দেহ থাকে, ভয় থাকে, তাহলে কিন্তু আমি বিশ্বাস ট্রান্সফার করতে পারবো না। এবার বিশ্বাসটা আসে কি করে, যে এখানে দুটো পার্টে বিশ্বাস। একটা হচ্ছে অপরচুনিটি পার্ট, মানে আমি যে বিজনেস অপরচুনিটি, আমি বিজনেস অপরচুনিটি কানেক্টেড, সেখানে প্রোডাক্ট আছে, কোম্পানি প্রোফাইল আছে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি রিলেটেড যত অ্যাটাচমেন্ট আমি বলতে পারি, গ্লোবাল সাকসেস, হ্যাঁ, কীরকম এখান থেকে সাকসেস, কীরকম রিওয়ার্ড, এই সমস্ত জিনিসগুলো আমি জানছি। এবং দ্বিতীয় হচ্ছে যে এই জার্নিটা, যে সাকসেস জার্নিটা, যেটার মাধ্যম দিয়ে আমি এই বিজনেসে একটা সাকসেস অ্যাচিভ করব, একটা ফিউচার আমি দেখতে পাবো। এটা যতক্ষণ না আমার মধ্যে বিশ্বাস আসছে, ততক্ষণ কিন্তু আমি কোনো মানুষকে বিজনেস প্ল্যান দেখাবার সময় আমি বিশ্বাসটা ট্রান্সফার করতে পারবো না। এবং আমি যত এই পরিবেশের সঙ্গে থাকবো, কোম্পানির যে অ্যাসোসিয়েশন আছে, যেখানে প্রোডাক্ট ট্রেনিং সেশন বা বিভিন্ন কোম্পানির যে অ্যাটাচমেন্টগুলো আছে, লিটারেচার, বুকস, আবার আপলাইনদের এলওএসের যে সাপোর্ট সিস্টেমে, সেখানে আমি যত বেশি অ্যাসোসিয়েট করব, তত কিন্তু আস্তে আস্তে আমি ইনফরমেশনে আপডেট হব। ইনফরমেশনে যত আপডেট হব, তত আমার নলেজ অ্যান্ড কনফিডেন্স বাড়বে, তত আমার ফেয়ারটা আস্তে আস্তে ফেথে কনভার্ট হবে। প্ল্যান শো আর কিছু না, ইজ এ ট্রান্সফার অফ ফেথ। এবার আমি যা মানুষটাকে বিজনেস প্ল্যান দেখাচ্ছি, আমরা সবাই জানি যে আমরা যখন প্ল্যান দেখাই, 3টে স্ল্যাপে আমরা প্ল্যানটাকে প্রেজেন্ট করি। একটা হচ্ছে ওয়াই, দ্বিতীয় হচ্ছে হোয়াট, এবং থার্ড হচ্ছে হাউ। ওয়াই মানে যে আমি কেন ব্যবসাটা করছি, বা এখানে যারা ব্যবসাটা করছে তারা কেন করছে, এর জন্য কিন্তু আমাকে অনেক আপডেট হতে হবে। যেটা কেটি বলছিলেন, যে আমার এই যে চেঞ্জেস, মার্কেট কি চেঞ্জ হচ্ছে, এখনকার মানুষের থট প্রসেস কীভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, নিউ জেনারেশন যারা আছে তারা কি ডিমান্ড করছে, বা আগামী দিনে মার্কেট, এই 21st সেঞ্চুরি কী কী ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, কী কী চেঞ্জেস আসছে, এর সঙ্গে যত আমি অ্যাওয়ার থাকবো, তত কিন্তু আমার বিজনেস প্ল্যানটা তত কিন্তু আপডেটেড, আপ প্রোফাইল হবে।
আবার হাউ ব্যাপারটা কি, যে যে মানুষটা বিজনেসটা আমি দেখাচ্ছি বা করবে, তাকে এই বিজনেসটা সাকসেসের প্রসেসটা দেখানো, তার মানে একটা ফেথ বিল্ডিং প্রসেসের মধ্যে তাকে নিয়ে যাওয়া। দেখুন, আমি এইভাবে বলতে চাই যে ধরুন আমি একটা উদাহরণ দিই, যে অসিতাবতা বললেন সবাইকার একটা ইউনিফর্ম ড্রেস কোড হবে, একই রকম জামা কাপড় হবে। এবার দেখুন সবাইকার কাপড়টা কিন্তু সেম, কিন্তু কাটিং আর স্টিচিংটা কিন্তু আলাদা হয়ে যাবে। আমি বোঝাতে চাইছি বিজনেস অপরচুনিটিটা কিন্তু সেম, কিন্তু অ্যাজ পার পারসন, অ্যাজ পার প্রোফাইল, অ্যাজ পার ইনকাম, অ্যাজ পার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, অ্যাজ পার তার সেলফ ইমেজ, আমার কিন্তু বিজনেস প্ল্যানটা আমি কিন্তু চেঞ্জ করব। এটাকেই বলা হয় টেলার মেড বিজনেস প্ল্যান। আমি যদি বিজনেস প্ল্যান দেখাবো বলে একটা মুখস্থ কনসেপ্টকে আমি কিন্তু প্রেজেন্ট করছি, তাহলে কিন্তু সেটা কিন্তু সেই মানুষটার কাছে হয়তো অ্যাকসেপ্টেবল হবে না। আমার প্ল্যান দেখানোর পারপাসটা হচ্ছে সেই মানুষটা দুটো জিনিস ক্লিয়ার করা, কেন তার একটা সেকেন্ডারি প্রফেশন বা বিজনেস অপরচুনিটিটাকে ওয়েলকাম করা উচিত, এবং দ্বিতীয় হচ্ছে যে সে এই বিজনেসটাতে কীভাবে ধাপে ধাপে এগিয়ে যেতে পারে সাকসেস প্রসেস। তার মানে আমি তার কাছে একটা সুন্দরভাবে তার প্রোফাইল অনুযায়ী, তার অ্যাকসেপ্টেবল অনুযায়ী আমি অপরচুনিটিটাকে প্লেস করব। দ্বিতীয় হচ্ছে তার মধ্যে ফেথ বিল্ডিং প্রসেসটা আনবো, যার মধ্যে দিয়ে সে দেখতে পাবে সে এই বিজনেসটা কিভাবে সাকসেসফুল হবে। তার মানে আমি এখানে আমরা সাপোর্ট সিস্টেমের পার্টটাকে সেখানে আস্তে আস্তে তাকে প্লেস করব। আমি অনেক সময় হয় বিজনেস প্ল্যানে দেখাবার সময় তাকে আমি মানে দেখুন জেনারেলি একটা মানুষ যখন বিজনেস প্ল্যানটা দেখছে তখন কিন্তু তার মধ্যে এই প্রশ্নটা থাকে, এক, আমি কি রিটেল করতে পারবো, আমি কি মানুষকে বিজনেস জয়েন করাতে পারবো, আর আমি বিজনেসে কি ইনকাম করতে পারবো। এই তিনটে প্রশ্নই কিন্তু তার মধ্যে থাকে। আমি যদি তার মধ্যে এই তিনটে প্রশ্নকে বিশ্বাস দিয়ে উত্তর দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সে ইমিডিয়েটলি বিজনেসটাকে অ্যাকসেপ্ট করবে। এবং এই যে জিনিসগুলো জানার জন্য একটা শেখার প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমি এরমে বলতে পারি যে কেউ বলে এখন শিখছি তারপরে আমি এই বিজনেসটা লোককে দেখানো শুরু করব, সেটা কিন্তু আইডিয়াল নয়। কেন? আপনি সেটাতে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দিয়ে কিছু করতে পারবেন না। আবার আমি এখন করি তারপরে শিখবো, সেটাও নয়। দুটোরই কিন্তু কম্বিনেশন, মানে লার্ন অ্যান্ড ডু অ্যান্ড লার্ন, মানে আপনি শিখতে শিখতে করছেন, আবার করতে করতে শিখছেন। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে আস্তে 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 জিনিসগুলো আপনার ডেভেলপ হবে, এবং সবসময় আপনাকে আপডেট হতে হবে। হ্যাঁ, যে আপনি কোম্পানি সম্বন্ধে আপনাকে আপডেট হতে হবে, আপনি প্রেজেন্ট মার্কেট সিচুয়েশন সম্বন্ধে আপডেট হতে হবে, এবং এই জায়গায় আপনার আপলাইনের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপলাইন বলতে যে মানুষটা বিজনেস প্ল্যানের সঙ্গে কানেক্টেড আছে, আপনি তার সঙ্গে যদি থাকেন তাহলে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট সঙ্গেও আপনি কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসগুলোও আপনি কিন্তু পিক আপ করতে পারবেন। এবং আমরা ইনিশিয়াল স্টেজে আমরা যে ব্যবসাটা বিল্ড করেছিলাম, এখানে কিন্তু সেই সময়কার আমার আপলাইনদের সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো পিক আপ করেছিলাম। কিন্তু এরকম নয় যে আমি আপলাইনকে শুনেই কাজটা কমপ্লিট করতে পেরেছি। আপলাইনের শেখার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও কাজগুলো করেছি, এবং ট্রায়াল অ্যান্ড এরার, কিছু ফেলিওরের মধ্যে থেকে আস্তে আস্তে কিন্তু আমরা ওই সাকসেসের বা রেজাল্ট পাওয়ার রাস্তাগুলোকে খুঁজে বের করেছি। এবং সেই জন্য মনে রাখবেন, আপনার কাজ প্ল্যান দেখানো নয়, যে মানুষটাকে প্ল্যান দেখাচ্ছেন সেই মানুষটাকে রিলেট করা খুব দরকার। এই জন্য প্রিপারেশন, আমি যখন প্ল্যান দেখাতে যাচ্ছি তখন যে মানুষটাকে প্ল্যান দেখাবো তার সম্বন্ধে আমার কাছে যে মিনিমাম ইনফরমেশন আছে সেগুলোকে যদি আমি একটা কাগজে নোট করি, তাহলে আমার কাছে একটা আইডিয়া হয়ে যায় যে আমি কি জিনিসটাকে প্লেস করব। হ্যাঁ, কতটা ইনকাম লেভেল তাকে দেখাবো, কতটা সাকসেস লেভেল দেখাবো। ধরুন একটা মানুষ সাধারণত মান্থলি 20,000 ইনকাম, তাকে যদি আমি একদম ডায়মন্ড প্লাসের ইনকাম দেখাই তাকে হয়তো রিলেটেবল নয়। কিন্তু আবার হয়তো যে 6 ডিজিট প্লাস ইনকাম করছে তাকে যদি আমি একটা 10,000-20,000 টাকার ইনকাম দেখাই বিজনেস অপরচুনিটি দিয়ে, তখন হয়তো তার কাছেও রিলেটেবল হবে না। মানে আমি বোঝাতে চাইছি যে প্রতিটা মানুষের প্রোফাইল লেভেলটাকে আপনি প্রথমে নোট ডাউন করুন। হ্যাঁ, এবং অনেক সময় হয়তো আমাদের কাছে প্রোফাইল লেভেল থাকে না, তখন হতে পারে আমরা একটা প্রশ্ন করে তাকে কিছু উত্তর দিতে বলি। ধরুন তাকে আমি হয়তো তার জব সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি যদি একটা সিম্পল তাকে প্রশ্ন করি যে আপনাদের জব তো খুব ভালো, তাহলে কী হবে, এক্স্যাক্টলি তার বুক থেকে কিছু কিছু ক্লু পেয়ে যাব, যেখান থেকে আমি তার জব সিচুয়েশনটাকে বুঝতে পারবো। আমি যদি দেখি জব সিচুয়েশনটা তার টাফ আছে, তাহলে আমার যখন বিজনেস প্ল্যানটা প্রেজেন্ট করছি তখন কিন্তু আমি জবটাকে আমি কিন্তু ইনসিকিউরিটি পার্টটাকে হাইলাইট করবো। অ্যাবসলিউটলি, তাই না? দ্যাট ইজ দ্য প্রসেস। মেইন হচ্ছে তুমি যেটা বলতে চাইছো যে একটু যদি আমি একটু কনভারসেশন করি,
ওয়ান অন ওয়ানে, তাহলে অনেকটা বুঝতে পারবো। সেকেন্ড থিং যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমি যদি ডিফারেন্ট লোকের প্ল্যান না শুনি বা কোনো ওপেন মিটিংসগুলোতে আমি যেতে না পারি, তাহলে আমার কাছে ইনফরমেশনসগুলোও আসবে না। কারেক্ট। সো তাহলে কি হয় না, মানে যেই প্ল্যান বাবর শো করে হুমায়ুনকে স্পন্সর করেছিল সেটাকে একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে, কিন্তু আমার কাছে ইনফরমেশন আসবে কোত্থেকে? তাহলে ইনফরমেশনের জায়গাগুলোতে আমাদের গেলে পরে নিজেদেরকে একটু চোখ কান খোলা রাখলে হয়ে যাবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। সো আমার একটু বর্ণালীর কাছে যাই, যে বর্ণালী, আমাদের তো অ্যাকচুয়ালি রিজেকশন শুনতেই হবে, মানে এটা আমাদের বিজনেসের ধ্রুব সত্য। যাকেই প্ল্যান দেখাবো, যাকেই প্রোডাক্ট দেখাবো, সবাই তো আমার হ্যাঁ করবে না। তো এই যখন রিজেকশন আসে সেটাকে তো খুব খারাপ লাগে না আমাদের, সব এখনও আমার লাগে। সেইটা কিভাবে একটু ডিল করবে তুমি যদি সবাইকে বলো। একদম একদম শাশ্বতীদি, রিজেকশন সবারই খারাপ লাগে। হ্যাঁ, আমার যখন শুরু করেছিলাম আমরা বিজনেস, প্রথমে যদি কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে যেতাম, না বলতো, ভীষণ খারাপ লাগতো, কখনো কখনো কান্নাও পেতো আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা আমাদের মানে হয়েছে আমাদের সঙ্গে, কাজটা এত তাড়াতাড়ি হয়েছে, মানে পরপর 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 হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জিনিসটা আর মনে রাখার মতো হয়নি, সময় পাইনি actually। হ্যাঁ, ওটা নিয়ে এইখানে কান্নাকাটি করাটার সময় কান্নাকাটি করার সময় নেই, মানে মানে হচ্ছে যে আমার মনে হয় তখন তো ওইসব কিছু ভাবিনি। হ্যাঁ, তো এখন মনে হয় অ্যাকচুয়ালি হয়েছিল কি, যে শুরুর থেকে তো আমরা সবাই মিলে একটা মানে কন্টিনিউ একটা অ্যাসোসিয়েশনের মধ্যে ছিলাম না, মিটিং ট্রেনিং, মানে দারুণ লাগতো, কথা বুঝতাম একদম শুরুতে যা হয় আমাদের প্রত্যেকের সঙ্গে তাই হয়েছে। সব কথা বুঝতে পারতাম না, কিন্তু কিছু কথা তো বুঝতে পারতাম। আর কেন বিজনেসটা করছি প্রথমে যদি বুঝে গেছি তাহলে তো এইগুলো হয়েই যায়, আমাকে করতে হবে তো করতে হবে। তো ওই যেটা আমার সঙ্গে হয়েছিল এখন রিয়েলাইজেশন হয় পরে কি হয়েছিল, যদি পয়েন্ট ওয়াইজ যদি ভেবে ভেবে বলতে হয় তাহলে আমার মনে হয় এইটা খুব ভালো পয়েন্ট হবে যে পারসিস্টেন্সি, মানে লাগাতার একটা কাজের মধ্যে থাকা। আমাদের সঙ্গে এক্স্যাক্টলি তাই হয়েছে। তো লাগাতার ওই মানে ওর ক্ষেত্রে যা আর আমার ক্ষেত্রে যা, একসাথে যাওয়া আসা, কাজ কাজ কাজ, এটা ওটা, কে কি বলছে না বলছে অতটা মানে থাকতো না। যেমন করে এখনই রিনাদির কাছে থাকতাম যে ঠিক আছে অতটা নেগেটিভ হয়নি, আমি যদি ভেবে ভেবেও বলি সত্যি কথা কিন্তু পারিনি নেগেটিভ হতে। হ্যাঁ, যে হচ্ছে না বললে মন খারাপ করবো, ওইটা আসেনি। তো সেই পয়েন্টটা হচ্ছে মানে লাগাতারনেস, মানে পারসিস্টেন্সি যেটাকে বলছে। তো সেই রকম এমনিতে দেখতে গেলে যে পারসিস্টেন্ট আমরা কি আমাদের অকুপেশনে হই না, তাই না? আজকে আমার মুড ভালো নেই, আজকে ওয়েদারটা ভালো নেই, এরকম করে কখনো অকুপেশনে থাকা যায়? তা তো নয় না। তো সেই অনুযায়ী এটাও যে আমাদের একটা সেকেন্ডারি, আমাদের শুরু হয়েছিল সেকেন্ডারি মানে প্রফেশন হিসেবে, এখন যেমন প্রত্যেকেরই তাই সেকেন্ডারি প্রফেশন ম্যাক্সিমাম তাই করে, কারো কারো প্রাইমারি। তো সেই ক্ষেত্রে ওই একই লতে তো চলবে, আলাদা তো কিছু ল নেই। এরকম তো নয় যে এটা আলাদা মানে অ্যামওয়ে বিজনেস বলে অন্য কিছু হবে, সব জায়গায় যা আছে এখানেও তাই। তো সেরকমভাবেই ওটা আমার মনে হয়। আর বলেন না যে সব কাজের মানে সব কিছুর দাওয়াই হচ্ছে কাজ, আমার তো এটাই মনে হয়। কাজ থাকলে আর কোনো কিছুতেই কিছু হবে না, কাজ না থাকলে আজও আমার মনে হয় মানে লাগাতার ব্যাপারটা যে আজ কিছু নেই, মানে কখনো কখনো ধরো হয়েওছে এরকম যে আজকে না কিছু একটা মানে শিডিউলে সেরকম কিছু একটা নেই বা কিছু, কিরম যেন মনে হয় অস্থির অস্থির লাগছে, কি যেটা হচ্ছে না কিছু এরকম আর কি। তো সেই জিনিসটা আমার মনে হয় করা খুবই দরকার। আর আরও যদি ভেবে ভেবে যদি এরকমভাবে বলি, তো সেটা হচ্ছে যে এই কাজের তাড়না করতে গিয়ে মানে এরকম নয় যে কাজ করব ঠিক আছে যেটা আমি বলছি, কিন্তু তা নয় যে এমন করব যে আমার এখনই রেজাল্ট চাই, মানে কুইক কিছু আমার রেজাল্ট চাই। ওটা করলে কি করে হবে? একদম তারা থাকবে, তারা হুড়ো নয়। তারা থাকবে, তাড়াহুড়ো না, এক্স্যাক্টলি তাই, একদম ঠিক কথা। তো ওই ওই মানে তাড়াহুড়ো থাকলে তো ওইখানে তো আলাদা হয়ে যাবে না, ভুলভাল হবার চান্স আছে। যেমন করে কিনা তোমার ধরো এরকম হতে মানে এরকম কারো কারো শুনি আর কি। হ্যাঁ, আমার সঙ্গে শুরুতে হয়েছে এরকম, সবসময় নয় যে মানে একটা প্ল্যান দেখালাম মনে হচ্ছে এক্ষুনি জয়েন করে যাবে, প্রোডাক্ট দেখাতে গেলাম মনে হচ্ছে তার থেকে এক্ষুনি প্রোডাক্টটা নিতে হবে, ওরকম হয় না। না, ডিপেন্ড করে না অনেক কিছুর ওপর। যেমন মানে আমি সামনের মানুষ যাকে বলছি তাকে কি ডেলিভার করছি, আমার কনফিডেন্সটা কতটা হচ্ছে তার উপরেও তো কিছুটা ডিপেন্ড করে না যে রেজাল্টটা কীরকম আসবে। হ্যাঁ, কখনো কখনো সামনের মানুষটার উপরেও বর্তায় যে হ্যাঁ চলো, তার সব কিছু বোঝানো সত্ত্বেও সে হয়তো হলো না, রেজাল্টটা প্রোডাক্ট নিল না বা প্ল্যান হলো না, বেসিক্সের কাজটা আমার রেজাল্ট এলো না, কিন্তু আমি তো আমার দিক থেকে ঠিক থাকবো, মানে আমি তো আমার কাজটা ঠিক করছি। তো সেই জায়গাটা একটা আছে। সব জায়গায় যেমন 80-20 রুল আছে, এখানেও তাই হবে। একদম না, ওটা তো ইউনিভার্সাল রুল,
ঠিক, তাই না? তো ওই জিনিসটা মাথায় মানে এই জিনিসগুলো জেনে থাকা, যখন মিটিংয়ে শুরুতে আসতাম বা পরে পরে আস্তে আস্তে এই যে রিয়েলাইজেশনগুলো মাথার মধ্যে থাকতে থাকতে ব্যাপারগুলো বুঝেছি। যদি আমি এটা না জানতাম তাহলে আমার কাছেও সেই রকমই একটা কিছু একটা হতো। এখনও অনেককে দেখি কিছু হলে যেরকম মন খারাপ হয়, তো আমার ক্ষেত্রেও হতে পারতো সেইটা। আর তোমার হচ্ছে যে মানে এক্সপেকটেশনের ব্যাপারটা তো বললাম, আর তোমার মানে কুইক রেজাল্ট ওটা তো আশা করবই না। আর হচ্ছে তোমার মানে কি বলবো, 80-20 রুল বলে পেশেন্সটা থাকতে হবে, হ্যাঁ, ধৈর্য। patience, যে কোনো ভালো কাজের রেজাল্ট কিন্তু তখনই আসে ধৈর্যটা যদি রাখা হয়। আমি আমাদের বিজনেসের কথা ছেড়েই দাও, যে কোনো কাজ একটা কথাই আছে, রাইট ওয়ার্ক লং এনাফ মাস্ট গিভ ইউ রেজাল্ট। ঠিক তাই, মানে এটা কিন্তু নয় যে রাইট ওয়ার্ক করলেই রেজাল্ট দেবে তা না, রাইট ওয়ার্ক লং এনাফ, মানে অনেক দিন ধরে যদি আমরা রাইট কাজ করে যাই, ইট মাস্ট গিভ ইউ রেজাল্ট। খুব ছোট ছোট উদাহরণ দেখো, যেমন আমরা সবাই জানি ওই ঝিনুক খোঁজার ব্যাপার, হ্যাঁ। তারপর তোমার আমার তো মনে হয় যেন আমাদের ফার্মার মেন্টালিটি থাকলে ভালো হয়। এই চারা লাগাচ্ছি, উঠিয়ে দেখছি হলো কি না, ওই রকম থোড়েই হয় এখানে, তো কোথাও হয় না তো এখানেও হবে না, সেই আর কি। তো কিরিটি আমরা অসম। হ্যাঁ, হাতে একটু সময় আছে। আমি একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমরা সবার থেকে এইখানে তো কিছু কিছু জিনিস হয়তো আমরা ভেবে এসেছিলাম, সেটা জিজ্ঞেস করলাম, তোমরা বললে। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা একটা লাইন বলো যেটা এই বিজনেসে তোমার ডিফারেন্ট ডিরেকশন দিয়েছে। তোমরা যেটা মনে হয়, তোমাদের যেটা মনে হয়, এটা সম্পূর্ণ তোমাদের স্টোরির একটা লাইন হবে, যে ওয়ান থিং উইচ চেঞ্জ ইউর লাইফ। হ্যাঁ, তুমি ওইখান থেকে শুরু করো, শান্তনু শুরু করো। মানে আমি যখন ইনিশিয়ালি আমরা ব্যবসা স্টার্ট করেছিলাম, করব মানসিকতা ছিল, কিন্তু যেদিন থেকে আমি মানে আমরা দুজনেই রিয়েলাইজেশন করেছিলাম যে করতেই হবে, মানে একটা হস্যইকার লাগানো, এবং এটার সঙ্গে সঙ্গে কী হয়, অ্যাক্টিভিটি বলুন, প্রিপারেশন বলুন, সব চেঞ্জ হয়ে যায়। আমি খালি একটাই বলবো, আপনারা প্রত্যেকে কিন্তু আজকে এসছেন করবো বলে, কিন্তু এই হল থেকে যখন বাড়ি যাবেন তখন কিন্তু একটা হস্যইকার লাগিয়ে বাড়ি ফিরবেন, করবই আমি, করবই। অসম অসম। থেকে শিখেছি। যাই হোক, আমি ওই একই আমার কথা, আমি অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন না থাকলে আমি একদম হারিয়ে যেতাম। তাই গ্রেট গ্রেট গ্রেট। এটা হাতালি হতে পারে দুজনে। হ্যাঁ, দেবা। থ্যাংক ইউ সো মাচ কিরিটি ফর দিস অসম সেশন। প্রথমেই আর যদি একটা কথা বলতে হয়, এই ব্যবসা যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা সাহস দিয়েছে। এমনিতেই সার্জনদের সাহসটা একটু বেশি, ট্রু। তার সত্ত্বেও সাহস দিয়েছে। কারণ আমি বরাবরই লিখতে ভালোবাসি, কিন্তু ওই সাহসটা ছিল না যে লিখে বই ছাপাবো। এই ব্যবসায় আসার পরে আমার 11টা বই ছাপা হয়ে গেছে। গ্রেট, অসম। মানে শুধু বিজনেস করেনি, আরো অনেক কিছু, বিজনেস অনেক কিছু আলাদা ডিমেনশন খুলে দিয়েছে। হ্যাঁ, আমি এক্সকিউজ নিয়ে কথা বলছিলাম, ওটাই বলবো যে এই বিজনেসে শুরু থেকে শুনতাম যে এক্সকিউজ অর লাইফস্টাইল যেটা ছিল সেটা ছিল, কিন্তু তার ওপরেও যে অনেক কিছু আছে সেটাই বিজনেসে এসে বুঝেছি। মানে লাইফস্টাইল মানে টাকা থাকলেই শুধু হয় না, তার জন্য সময় লাগে সেই স্টাইলটাকে এনজয় করার জন্য। তো এই বিজনেসটা আমাকে সেটা দিয়েছে। আর যেটা আমি বলবো, যখন আমি বিজনেসে আসি, আমার মেয়ে ক্লাস 5-এ পড়তো, 9 বছর বয়স ছিল। এখন আমার নাতনির 4 বছর বয়স। তো আমি তখন মেয়েকে রেখে বিজনেস বিল্ড করেছি, কিন্তু এখন আমি নাতনিকে নিয়ে ওপেন মিটিংয়ে যাই। ইটস আ পার্ট অফ মাই লাইফ। তো লাইফকে যদি এনজয় করতে হয়, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। আমি প্রত্যেককে সেটাই বলবো যে লাইফ যদি এনজয় করতে হয়, এই বিজনেস ছেড়ে যাবেন না, জাস্ট করে যান। যেটা শাশ্বতী বললো যে ভালো কাজ অনেক দিন ধরে করে পেশেন্সলি করলেই এই বিজনেস থেকে অনেক কিছু পাওয়া যাবে। থ্যাংক ইউ। একদম এনজয় দ্য জার্নি, মানে জার্নিতে সবকিছু সবচেয়ে ভালো আছে। যেটা লাগলো যে রিনা এক সময়, মানে এখানে একটা জিনিস আমরা নিতে পারি, টেক অ্যাওয়ে হতে পারে। আজকে হয়তো অনেকেই বাচ্চাকে রেখে এসেছি, কিন্তু ভালো করে বিজনেস বিল্ড করলে নাতনিকে নিয়ে একদিন মিটিং আসতে পারবে। হ্যাঁ, দীপালি বলো। এই বিজনেস থেকে অনেক কিছু পেয়েছি। আমি দেখুন কথা বলতেই পারতাম না 5টা মানুষের সামনে। আজকে দেখুন আপনাদের মতো এত ভালো ভালো বন্ধুদের সামনে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, টাইম আপ হয়ে যাচ্ছে, আমার খেয়ালই থাকছে না। তো আপনারা এই বিজনেসটাকে করুন, হাজব্যান্ড ওয়াইফ মিলে করুন, দেখবেন অনেক কিছু আছে, অনেক পাওনা আছে, অনেক কিছু পাবেন, আনন্দই আনন্দ। হ্যাঁ, দেখুন আমরা রিসেন্ট যেখানে আমাদের প্রোডাকশন ইউনিট মাদুরাই থেকে ফিরলাম, তো
সত্যি বলছি যে প্রোডাক্ট সম্বন্ধে এমনিতেই কিন্তু আমাদের রেসপেক্ট রিগার্ড এবং ভালোবাসা সবই জন্মে গেছিলো, কিন্তু সেটা 10 গুণ বেড়ে গেছে যখন ওখানে আমি দেখলাম। আমার একটা কথা বলার, যে র ম্যাটেরিয়ালগুলো আসছে সেগুলো নন জিওমি কিনা, তার ফিচার অ্যাডভান্টেজ বেনিফিটটা ঠিক আছে কিনা সেটা আবার চেক করা হয়, এবং দেখলাম সেগুলো যে রুমে রাখা হচ্ছে র ম্যাটেরিয়ালগুলো তার টেম্পারেচার কত রাখা হবে এবং সেখানে হিউমিডিটি কত থাকবে, সেই বেসিসে প্রোডাক্টগুলো রাখা হচ্ছে। আমি জানি না অন্য কোথাও হয় কিনা। ফ্রেন্ডস, রাস্তাঘাটে দেখবেন মানুষ কিন্তু হ্যাঁ অন্য মানে যেগুলো ঠিক প্রোডাক্ট নয় রাংটাকে সোনা বলে বিক্রি করে দিচ্ছে, আর গোল্ড কোয়ালিটির প্রোডাক্টকে আমরা গোল্ড হিসেবে বিক্রি করতে পারবো না। তো সেই মান তৈরি করে না, আসুন আমরা আবার লেগে পড়ি, হ্যাঁ নতুন জয়েন করাই, মানুষকে প্রোডাক্ট ইউজ করতে শেখাই এবং নতুনভাবে আবার একটা বিরাট বড় অর্গানাইজেশন গড়ে তুলি। থ্যাংক ইউ। এই না হলে আর্মি ম্যান, অলওয়েজ ইন ফাইটিং স্পিরিট। ঠিক আছে, সো শাশ্বতী তুমি কিছু বলবে? হ্যাঁ অবশ্যই, আমি একটা কথাই বলবো যে আমি অসিতাবোধ একটা কথা বলেন, ঠেঁটা টিচেবল হওয়া ভালো সোনামুখো আনটিচেবল হওয়ার থেকে। ঠিক আছে, আমি না ছোটো থেকেই ঠেঁটা, এই ছোটো মানে আমি বিজনেসের ছোটোবেলা থেকেই বড্ড ঠেঁটা টিচেবল। হ্যাঁ, আমার এখনও মনে আছে আমি তখন ঠিক করেছি যে ব্যবসাটার মাধ্যমে চাকরি ছাড়বো। এবার আপলাইনকে জিজ্ঞেস করেছি, আপলাইন বলেছে যে আমরা আপলাইন সবাই জানেন, সুভাষিস দা সুজাতাদি আমাদের আপলাইন, তো ওরা বলেছে যে যেদিন তুমি মাইনেটাকে 4 গুণে রিপ্লেস করতে পারবে সেদিন চাকরি ছাড়বে। এবার মাইনেটাকে 4 গুণে রিপ্লেস মানে তাহলে যে টাকাটা সেই টাকাটা কোন লেভেলে আসবে? তারপর আবার সুভাষিস দা বৌদিকে ফোন, তারপরে সুভাষিস দা বৌদিও বলতে পারছে না, বললাম চলুন এডিসি যাব। তো সেদিন ছুটি ছিল, আমরা সুভাষিস দা বৌদি আমি কিরিটি 2-4 জন মিলেই হয়তো এডিসি গেছি। এবার এমন তারা দিয়েছি যে সুভাষিস দা পৌঁছে গেছেন, ওখানে এবার দেখি অসিতাবোদা দাঁড়িয়ে আছেন। তো বলছে যে কিরে, সুভাষিস দাকে বলছেন কিরে তুই পায়ে জুতো নেই, হাতে ঘড়ি নেই, মাথার চুল উস্কো খুস্কো। সুভাষিস দা একটা কথাই বলেছিলেন, এখনও মনে আছে, তোমার তো আর শাশ্বতী কিরিটির মতন এরকম ডাউন লাইন জোটেনি। তো কিন্তু তার অসিতাবোদা তারপরে যেটা বলেছেন যে না, ঠেঁটা টিচেবল হওয়া ভালো সোনামুখো আনটিচেবলের থেকে। সুতরাং দয়া করে একটু দেখুন, সাবমিশন মানে কিন্তু ওপিনিয়ন থাকবে না এরকম নয়। সাবমিশন মানে আপনার ওপিনিয়ন থাকবে কিন্তু রেবেল হবেন না। ঠিক আছে, তো এটাই ব্যাপার, এটাই সারা জীবন মেনে এসেছি, আজও মানি, এটাই আমাদের সাকসেসের আমার মনে হয়। কি তোমার কি মনে হয়? অ্যাবসলিউটলি। আমার জাস্ট আমি যেটা বলেছিলাম যে সেটা হচ্ছে যে আমার রিয়েলাইজেশন, সো আমার রিয়েলাইজেশনটা আমার হবে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয়েছিল যে একটাই, সেটা হচ্ছে যে ভয় যদি পেতে হয় না তাহলে শুধু ভয়কে ভয় পান, ভয় যাতে আপনাকে না ধরে। কারণ এই বিজনেসের শুরুর দিকে আমার অনেকগুলো ভয় ধরেছিল, আমি প্ল্যান দেখাতে পারবো না, আমি লোকের সাথে কথা বলতে পারবো না, আমি এই জিনিসগুলো পারবো না। যেদিন এই ডিসিশনটা নিলাম যে আমি ভয়কেই ভয় করব, যাতে ভয় আমাকে ধরতে না পারে। সো জাস্ট ফিয়ার। ভয় ধরে গেলে অসুবিধে, ভয় পাবেন না, কারণ ওটা আমার লাইফ চেঞ্জ করেছিল, মেবি আপনার করতে পারে। ইট ওয়াজ রিয়েলি নাইস টু টক টু দিস পিপল। একটু উঠে দাঁড়াবেন সবাই, আপনারা এদের জন্য একটা জোরদার হাততালি দিন। অসাম, ভীষণ ভীষণ ভীষণ, আই রিয়েলি এনজয়েড ইট।